রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। বলেন, কোনো প্রভাবশালী কারণে যেন বিচারে দেরি না হয়। আহতদের চিকিৎসার ব্যয়ভার দোষীদের বহন করতে হবে। পাশাপাশি নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তাদের। শুক্রবার ভোর ৪টার দিকে ৩০০ ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেট কারে ধাক্কায় মুনতাসির মাসুদ নামে ওই বুয়েট শিক্ষার্থী নিহত হন। এছাড়া অমিত সাহা ও মেহেদি হাসান নামে তার দুই বন্ধু আহত হন। নিহত মোতাসিম মাসুদ বুয়েটের সিএসসি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রাইভেট কার সহ ৩ আরোহী রূপগঞ্জ থানা হেফাজতে রয়েছেন। বুয়েট শিক্ষার্থী মাসুদের জানাজা সম্পন্ন। বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। ৩, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। চেকপোস্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, সেই মুহূর্তে পিছন থেকে একটা লাল রঙের প্রাইভেট কার এসে ওদের উপরে ওই দাঁড়ানো অবস্থায় তাদের ঘাড়ের উপরে তুলে দেয়, চাপা দেয় এবং একটা ছেলে জায়গার পরে মারা যায় এবং 2 জন হাসপাতালে ভর্তি আছে। এক্ষেত্রে ওই লাল রঙের গাড়িটাও আটক করা হয়েছে এবং গাড়িতে যে 3 জন ছিল তারা সবাই আমার থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রক্রিয়াধীন আছে। সড়ক দুর্ঘটনায় সিলেট ও দিনাজপুর সহ 4 জেলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটের তামাবিলে প্রাইভেট কার খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার জানান, প্রাইভেট কারে করে কয়েকজন পর্যটক জাফলং থেকে সিলেট যাচ্ছিলেন। সকাল 10:30টার দিকে তামাবিল সড়কের তামারি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে প্রাইভেট কারটির। এতে 2 জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এদিকে দিনাজপুরে বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। এছাড়া ভোরে নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যাত্রী। নেত্রকোনায় কলমাকান্দায় লরি উল্টে নিহত হয়েছেন এর চালক। হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে, একজনকে ব্রড ডেথ হিসেবে পাইলাম আর কি, আমরা মৃত ঘোষণা করছি আসার সাথে সাথে। আর আরেকজনকে ক্যাজুয়ালিটিতে ভর্তি করে দেওয়া হয়েছে, ওখান থেকে এখন নিউরোসার্জারিতে ট্রান্সফার করা আছে। বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাউথপন্থী নেতা মুয়াজ বিন নূর সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে টঙ্গী পশ্চিম থানায় হয়েছে হত্যা মামলা। পুলিশ জানায়, গতরাতেই মুয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান। এর আগে 29 সাউথপন্থী নামসহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে মামলাটি করেন মাওলানা SM আলম হোসেন। জোবারপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সরকারি সিদ্ধান্ত না মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে 20 থেকে 25 ডিসেম্বর ইজতেমা ময়দানে সাউথপন্থীদের জড়ো করার প্রচার চালান আসামিরা। মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও আবদুল্লাহ মনসুর চিঠি ও ফেসবুক লাইভে দেন উস্কানিমূলক বক্তব্য। এর জেরেই 18 ডিসেম্বর সংঘর্ষ হয়েছে বলেও দাবি তাদের। জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এই মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সার্জিস অভিযোগ করেন, আন্দোলনকারীদের অনেককে বিতর্কিত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বলেন, আওয়ামী লীগ আমলে তাদের ভূমিকা যথাযথ ছিল না। স্বৈরাচার পতনের আন্দোলনে নিজেদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাহিনীকে দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন সার্জিস। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে নিহত 74 পরিবারের মধ্যে 58টি পরিবারের হাতে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিওএ ম্যারাথন 2024-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা জলসিঁড়ি আবাসিক প্রকল্প এলাকায় এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
বিজয়ীদের মাঝে ৭২,৯০,০০০ টাকার পুরস্কার তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, প্রতি বছর অন্তত দুবার ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে, আর এর পরিসর আরও বাড়ানো হবে। এমন আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। এর আগে সকালে বিওএ ম্যারাথন প্রতিযোগিতা হয়। পরিচালনা করার জন্য মেজর নাইপার নিকট মাইক হস্তান্তর। সাধারণ ক্যাটাগরিটি ছাত্র সমাজ, কর্মজীবী নারী পুরুষ। আমি দেখলাম পার্টিসিপেশন, অনেক পার্টিসিপেন্ট এখানে। দেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নে মাইক্রো ক্রেডিট চালু করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক কর্মী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। সভায় তিনি বলেন, মোহাম্মদ ইউনূস দেশে মাইক্রো ক্রেডিট শুরু করার পর থেকে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সেটি গ্রহণযোগ্যতা বেড়েছে। মাইক্রো ক্রেডিটের যে মুভমেন্ট, তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হয়েছে। এই মুভমেন্টের কারণেই দেশের তৃণমূল মানুষের কাছে বিভিন্ন এনজিও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তৃণমূল পর্যায়ে অসহায় ও গরিব মানুষেরা এখন এনজিও থেকে বিভিন্ন মেয়াদী ঋণ সুবিধা পাচ্ছে বলেও জানান তিনি। দেশের বর্তমান যে আর্থ সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের এই মাইক্রো ক্রেডিটের যে ভূমিকা, সেই ভূমিকাটা একটা অপরিসীম অবদান প্রথম থেকেই শুরু করেছে। সেজন্যই আমি ডক্টর ইউনূসকেও ধন্যবাদ জানাতে চাই। ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার দেহাবশেষ সাবেক এমপি আনোয়ারুল আজিমেরই। ফরেনসিক পরীক্ষায় তার মেয়ের ডিএনএর সঙ্গে মিল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারতের সিআইডি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি জিয়াদ হাওলাদার ও সিয়াম হোসেনের বিরুদ্ধে মামলা চলছে পশ্চিমবঙ্গের বারাসাত জেলা আদালতে। ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান চলতি বছরের ১২ই মে। পরদিন দিল্লি যাবার কথা থাকলেও রাতে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে ওঠে অভিযোগ। তদন্ত শুরু হলে তাতে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তাতে ওই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় আজিমকে। পরে সুটকেস নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় ৩ জনকে। সেখানে ৫ জন অবস্থান করছিলেন বলে ধারণা করে কলকাতা পুলিশ। মূল পরিকল্পনাকারী হিসেবে সামনে আসে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিনের নাম। পরে ওই ঘটনায় বাংলাদেশের জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেলে তার স্বীকারোক্তিও। অবৈধভাবে মুম্বাইয়ে থাকা জিহাদকে কলকাতায় আনা হয় হত্যাকাণ্ডের ২ মাস আগে। তদন্তের এক পর্যায়ে সে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মেলে মাংস সদৃশ্য বস্তু। জিহাদকে সাথে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণমূর্তি এলাকায় অভিযানে পাওয়া যায় মানবদেহের হাড়গোড়। পরে সে দেহাবশেষ আজিমের কিনা তা জানতে নেওয়া হয় ডিএনএ পরীক্ষার উদ্যোগ। নভেম্বরের শেষে কলকাতায় যান আজিমের মেয়ে। তা ডিএনএ নেয়ার পর পরীক্ষার জন্য ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেই ফরেন্সিক পরীক্ষার ফলেই নিশ্চিত হল উদ্ধার হওয়া দেহাবশেষ আজিমেরই। এদিকে ২৩ মে জিহাদ ও ৭ জুন সিয়ামকে গ্রেফতারের পর আগস্টে বারাসাতের আদালতে দাখিল করা হয়েছে প্রায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণ, অপরাধমূলক নরহত্যা, তথ্য প্রমাণ লোপাট এবং সংঘবদ্ধভাবে অপরাধের মামলা চলছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যমুনা রেল সেতু আগামী জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্ল্যাটফর্ম পরিদর্শনকালে একথা বলেন তিনি। ফাহিমুল ইসলাম জানান, প্রকল্পের কাজ প্রায় শেষ, এখন চলছে ফিনিশিংয়ের কাজ। যমুনা রেল সেতুটি উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন তৈরি হবে বলে জানান রেল সচিব। বলেন, যমুনা বহুমুখী সেতুতে কম গতিতে ট্রেন চলাচল করলেও রেল সেতু দিয়ে পূর্ণ গতিতে চলাচল করতে পারবে। $৩,৫০০ টাকার সিসি ক্যামেরা কেনা হয়েছে 22,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি। পশ্চিমাঞ্চল রেলওয়ের সরঞ্জাম কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। অতিরিক্ত দাম ও প্রয়োজনের বেশি মালামাল কেনায় রাষ্ট্রের ক্ষতি 1.5 কোটি টাকার বেশি। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস রেলওয়ের।
পশ্চিমাঞ্চল রেলের সিসি ক্যামেরা, স্ক্যানার, ফটোকপি মেশিন থেকে এসি কেনাকাটায় ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়। 2020-21 অর্থ বছরে বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দামে সরঞ্জাম কেনা হয়। সেসব পণ্য ছিল চাহিদার তুলনায় অনেক বেশি। এতে রাষ্ট্রের ক্ষতি 1,61,71,000 টাকা। প্রতিবেদনে বলা হয়, বাড়তি দামে 90টি সিসি ক্যামেরা কেনায় রেলের ক্ষতি 12,71,060 টাকা। এছাড়া 1200 টাকার কেন্ট রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি, 5,190 টাকা। অডিট প্রতিবেদনের বিষয়ে তথ্য ছিল না বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া ক্রয় কমিটির সম্মতি ছাড়া এ ধরনের লেনদেন অসম্ভব। সাধারণত যে কেনাকাটাগুলো হয় এটা প্রত্যেকটা দেশের মডেল থাকে, মডেলের একটা রেট থাকে, সেই অনুসারে হয়েছে। কারণ কীভাবে অডিট আপত্তি দিল বা কীভাবে কী হলো এটা আমাকে জেনে বলতে হবে। আমি এই মুহূর্তে আপনাকে ঢালাভাবে কিছু বলতে পারবো না। লায়েবল হলে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় ওই বাজার দর যাচাই কমিটি আর টেকনিক্যাল এভালুয়েশন কমিটি। জিএমএটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দেখার তার সুযোগ নেই। জবাবদিহি না থাকায় দিনের পর দিন এমন অনিয়ম দুর্নীতি হয়েছে বলছে সুশাসনের জন্য নাগরিক। সরকারি অর্থের অপচয় ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ সুজনের। শাস্তির বিধানটা মনে হয় আমরা কার্যকর করতে পারছি না। এটার কারণে কিন্তু এটা আরও উৎসাহিত করছে এবং আমাদের দুর্নীতিকে এইভাবেই কিন্তু উৎসাহিত করে। দিন দিন কিন্তু আমাদের দুর্নীতি বেড়েই চলেছে। অডিট প্রতিবেদনে বলা হয়, রেলের ভোক্তা বিভাগ থেকে যে মালামালের চাহিদা দেওয়া হয়েছিল তার তুলনায় 40 গুণেরও বেশি কিনেছে রেল কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সকালে উখিয়ার হাকিমপাড়া এলাকায় 14 নম্বর ব্লক বি ক্যাম্পে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক রোহিঙ্গা নিহত ও শিশুসহ 2 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পাহাড় ধসের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহযোগিতায় সৈয়দ হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সৈয়দ নূর ও নায়েতুর রহমান নামে এক শিশুসহ 2 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পাহাড়ে মাটি কাটতে গিয়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা থেকে বিদেশি পিস্তল সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে পূর্ব টেপাখোলার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রী বড় বোনের মাথায় পিস্তল ঠেকায় অভিযুক্ত ফয়সাল। বুধবার এই ঘটনা থানায় এসে জানায় ফয়সালের স্ত্রী কামরুন নাহার। এর ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফয়সালের বাড়িতে ও পরে রাতে নজরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নাটোরের নলডাঙ্গায় অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার হালতে বিলের সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার মাধবনগর ইউনিয়নের হালতে বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে অজ্ঞাত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মরদেহটির মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেউ পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। আধুনিক খাদ্য উৎপাদনের নামে কীটনাশক ব্যবহার করে বীজ নষ্ট করে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, পাহাড়ে জুমের জমিতে তামাক চাষ নিয়ন্ত্রণ করা জরুরি। সকালে মিরপুরে বনফুল আদিবাসী গ্রিনহার্ট খাদ্য ও শস্য মেলায় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, তামাক চাষ পুরো বন্ধ না করা গেলেও নিয়ন্ত্রণ করতে হবে। হাঁস মুরগি ও মাছের ফিডে এখনও বিষাক্ত কিছু রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। ফরিদা আক্তার জানান, এখনও বাজারের সিন্ডিকেট রয়ে গেছে। হাত বদলের মাধ্যমে দাম বাড়ছে, চেষ্টা করা হচ্ছে তা নিয়ন্ত্রণের। প্রধান লক্ষ্য এবং আদিবাসী জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস উৎপাদনের নামে, আধুনিক কৃষির নামে, তার মানে কিন্তু আসলে সার দাও, কীটনাশক দাও, বীজটাকেও নষ্ট করে ফেললো। বীজ যেটা ছিল আমাদের আদি বীজ, সেই বীজটাকেও কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী বাজারে চাল ও মুরগির দাম বাড়তি। সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 6 থেকে 7 টাকা।
এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায় আর সোনালী মুরগি 330 টাকায়। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা। সাধারণত আমনের ভরা মৌসুমে চালের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকে, কিন্তু এই সময়েও রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে 6 থেকে 60 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়ায় মোকাম থেকেই বাড়ানো হয়েছে দাম, এতে ক্ষুব্ধ ক্রেতারা। প্রত্যেকটা চালের দামই এরকম বাড়তি, 5-7 টাকা বাড়তি। এখন সিজনের সময়, এখন যদি এরকম হয় তাহলে মানুষ কিভাবে খাবে বলেন দেখি। তো বাড়ার পেছনে একমাত্র বলতে পারবে মিলাররা, যারা উৎপাদন করে তারা বলতে পারবে কেন বাড়ছে, কি জন্য বাড়ছে। আমাদের জিরা ধান নাই, ধানের সংকট, সেই কারণে চালের দামটা বাড়তি। ওনাদের বাক্য হলো এটাই, আর ওনাদের কাছে আমাদের বাড়তি কথা বলা যায় না, এক কথাই বলে আপনি নিলে নেন, না নিলে নাই। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে আর সোনালী মুরগি 330 টাকায়। ক্রেতাদের দাবি সিন্ডিকেটের প্রভাবেই বেড়েছে দাম। আজকে কেজিতে বাড়ছে 20 টাকা 30 টাকা কেজিতে, বিক্রি করতে আছে সোনালী 330 টাকা 40 টাকা, ব্রয়লার 200 টাকা, 2-3 দিন আগে বিক্রি করছি 180 টাকা। দাম বাড়তে মালের আমদানি কম। কোন দিকে কোন জিনিসটা সাধারণ মানুষের জন্য সুবিধা করে দিছে বলেন? কোন মুরগির দাম কোন দিকে কমছে? আরো বাড়তি। কোন দিকে কমছে এটা বলেন? আরো বাড়তি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। তবে স্বস্তি ফিরেছে বিভিন্ন শীতকালীন সবজির দামে। ধরন ভেদে প্রতি কেজি শিম 30 টাকা, মূলা 20 টাকা, গাজর 60 টাকা ও বেগুন 50 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি 30 থেকে 40 টাকা এবং লাউ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে কাঁচা সবজি প্রতি কেজিতে 30-40 টাকা করে দাম কমে গেছে। এখন একটু স্বস্তির ভিতর আছে, তবে একটু কমলে ভালো হয় আর কি। এখন তো সবজির সিজন, সিন্ডিকেট না থাকলে দামটা মোটামুটি রিজনেবল থাকতো আর কি। এদিকে সিন্ডিকেটের দৌরাত্মে এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। দাম বাড়িয়ে প্রতি লিটার 175 টাকা করা হলেও দোকানে পাওয়া যাচ্ছে না 1 থেকে 2 লিটারের তেলের বোতল। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে পেঁয়াজ ও আলুতে কিছুটা স্বস্তি ফিরলেও বাড়তি মাছ মুরগির দাম কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। রাজশাহীতে আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে পেঁয়াজের কেজি 65 টাকা। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তবে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। একই অবস্থা চট্টগ্রামের বাজারেও, তবে সেখানে মুরগির দাম বেড়েছে বলছেন ক্রেতা বিক্রেতারা। বরিশালের বাজারে সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় মাছের দাম বেড়েছে। এছাড়া ইলিশ রয়েছে সাধারণের ধরাছোঁয়ার বাইরে। 800 গ্রামের 2100 টাকা ও 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। ফুলকপি 40 টাকা 50 টাকা, বাঁধাকপি 30 হয়তো 35-40 টাকা, এভাবে টমেটো 120 টাকা, নতুন আলু 80 টাকা 85 টাকা। সবরা এখন আছে মোটামুটি। সবরা যদি আরো বেশি হয় আরো সবজির দাম কমে যাবে। বাজারের অবস্থা মোটামুটি খারাপ না, তবে দাম আমাদের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। লিটার 8 টাকা করে বাড়িয়েছে, তারপরেও তেল দিচ্ছে না। ডিলারদেরকে বললে ডিলাররা বলছে যে আমরা অনলাইন পাচ্ছি না। গ্রীষ্মকালীন M53 ও বিপ্লব জাতের পেঁয়াজ আবাদে সফলতা পেয়েছেন ফরিদপুরের চাষিরা। মাত্র 90 দিনের ঘরে তোলা যায় এই জাতের পেঁয়াজ। চাষিরা বলছেন সারা বছর চাষযোগ্য এই জাতে খরচও কম। কৃষি বিভাগ বলছে চাষ সম্প্রসারণে কাজ করছেন তারা। ফরিদপুর সদরের চর মাধবদিয়ার বিস্তীর্ণ এলাকা, নিজ জমিতে চাষের পেঁয়াজ উঠাতে ব্যস্ত চাষিরা। সরকারি প্রণোদনায় পাওয়া গ্রীষ্মকালীন নাসিক M53 ও বিপ্লব জাতের পেঁয়াজ আবাদ করেন কৃষকরা। পরীক্ষামূলক চাষে সফল হয়েছে তারা। এই জাতের পেঁয়াজ আবাদে খরচ অনেক কম। মুড়িকাটা পেঁয়াজ প্রতি বিঘার আবাদ যেখানে লাখ টাকা, সেখানে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের খরচ মাত্র 25 থেকে 30 হাজার টাকা। এবারই প্রথম আমরা এই পেঁয়াজটা লাগাইছি এবং এই পেঁয়াজটা লাগাই অনেক খরচ কম, ফলন বেশি। ফলন মোটামুটি খুব ভালো হয়েছে। আশা করতেছি 33% আল্লাহ দিলে 1 সমান পেঁয়াজ হবে। কৃষি বিভাগ বলছে এই জাতের পেঁয়াজ সারা বছরই আবাদ করা যায়। এবার পরীক্ষামূলকভাবে 100 বিঘা জমিতে চাষ হয়েছে। আমাদের এই চর এলাকাটাতে এই পেঁয়াজ হচ্ছে এনাদের প্রধান ফসল। ঠিক সে জায়গাটাতে যদি আমরা 1 বিঘাতে একজন কৃষকের 1 লাখ টাকা বাঁচিয়ে দিয়ে উল্টো আবার লাভ বাড়িয়ে দিতে পারি,
সেটা আমাদের দেশের জন্য যেমন উপকার হবে, আমাদের স্থানীয় কৃষকের জন্য অনেক উপকার হবে এটা। বেলে দোআঁশ মাটিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন ভালো হয়ে থাকে। এজন্য চরাঞ্চলে আবাদ সম্প্রসারণ করা গেলে বাড়বে উৎপাদন, লাভবান হবেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শৈত্যপ্রবাহ না থাকলে উত্তরের জেলাগুলোতে হিমেল হাওয়া ও কুয়াশায় রয়েছে শীতের ভোগান্তি। পঞ্চগড়ে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বোত্তরের এই জেলায় বুধবার পর্যন্ত টানা 6 দিন শৈত্যপ্রবাহ থাকলেও বৃহস্পতিবার থেকে কমেছে শীতের প্রকোপ। তবে বিকেল থেকে রাতভর হিমেল হাওয়া ও কুয়াশার দাপটে দিনমজুর, কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ পড়েন বিপাকে। সকালে সূর্যের তাপে কিছুটা স্বস্তি ফেরে জনজীবনে। নাটোরে শীতে জবুথবু অবস্থা স্থানীয়দের। সকালে সূর্যের তাপ বাড়ার সাথে সাথে শীতের প্রকোপ কমলে স্বস্তি ফিরে আসে সাধারণের মধ্যে। তবে বিকেল থেকে বাড়তে থাকে ঠান্ডার মাত্রা। মেহেরপুরে কনকনে শীতে ভোগান্তিতে ছিন্নমূল সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। ছোট বাচ্চা বা আমাদের সর্দি কাশি এই ধরনের বেশি হচ্ছে। কনকনে ঠান্ডার কারণে আমরা ঘর থেকে বের হতে পারতেছি না। ঠান্ডার কারণে আমরা সময় মতো কাজে যেতে পারছি না। 9টা-10টার সময় কাজে যাই। চাঁদপুর সদরে ট্রলারের ধাক্কায় একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে খালে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন 7 গ্রামের 10,000 মানুষ। স্থানীয়রা নিজ উদ্যোগে রাজরাজেশ্বরে বাঁশগাড়ি খালে 5-6 ফুটের একটি বাঁশের সাঁকো তৈরি করেন। বুধবার একটি ট্রলারের ধাক্কায় সাঁকোটি ভেঙে যায়। এখন ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি দুর্ভোগে বৃদ্ধ ও শিশুরা। খালের উপর স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 49তম দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদাত হোসেন ও ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার SN চৌবির হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানান। পরে দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানিয়েছে বিজিবি। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় চট্টগ্রাম বন্দরে ফিরতে যাচ্ছে জাহাজ। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজটি শুক্রবার সন্ধ্যায় বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এবার আনা হচ্ছে গতবারের চেয়ে দ্বিগুণ পণ্য। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার আনা হয় 370টি কন্টেইনার। পাকিস্তান থেকে 297টি, আর বাকি কন্টেইনারগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দ্বিতীয় দফায় MV ইউয়ান জিয়াং ফা জং জাহাজটিতে আনা হচ্ছে 780টি কন্টেইনার। দুবাই থেকে 105টি, আর বাকি কন্টেইনারগুলো আসছে করাচি থেকে। এগুলোতে পোশাক খাতের কাঁচামাল, চিনি, আলু, সোডা অ্যাশ, মার্বেল পাথর সহ বিভিন্ন ধরনের পণ্য থাকছে। প্রথম দফায় পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ ভিড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক প্রচারণা হয়েছিল, নিয়মিত চলাচলে তা কমবে মনে করছে কর্তৃপক্ষ। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে 4-5 দিন অতিরিক্ত সময় লেগে যেত। এখন সেই সময়টা লাগছে না। এটা সরাসরি আসার কারণে আমরা আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে। জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে IGM সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স DMCC নতুন এই সেবা চালু করে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড রয়েছে স্থানীয় প্রতিনিধি হিসেবে। কন্টেইনারের সংখ্যা বাড়ায় নতুন রুটে জাহাজের সংখ্যাও বৃদ্ধির আশা শিপিং সংশ্লিষ্টদের। আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা নতুন নতুন রুট খুঁজে বের করবে, সেটাই আমাদের কিন্তু স্বাভাবিক বিষয়। আন্তর্জাতিক যে অন্যান্য বাজার দরের থেকে হয়তো পাকিস্তানে এই মুহূর্তে সেই সকল পণ্যের দাম হয়তো তুলনামূলক কম ছিল, যে কারণে আমাদের যারা আমদানিকারক আছেন তারা সেখানে উৎসাহী হয়েছেন বলেই এই আমদানি ব্যাপকতাটা একটু বৃদ্ধি পেয়েছে। রুটম্যাপ অনুযায়ী প্রতি 38 থেকে 42 দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা জাহাজটির। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খননের 3 বছর না যেতেই ভরাট সাতক্ষীরার সালতা নদী।
নদী ভরাট হওয়ায় শুকনো মৌসুমে পানির সংকট আর বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা, খুলনা ও যশোরে 25 লাখ মানুষ। নদীর পানি প্রবাহের জন্য টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ। তালা উপজেলার 5 ইউনিয়ন এবং ডুমুরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ষার পানি প্রবাহিত হয় শালতা নদী দিয়ে। নদীটি 2019 সালের জুনে খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ হয় 2021 সালের জুনে। তবে 3 বছর না যেতেই শালতা নদীটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে নদীপাড়ের মানুষ। পরে 2-3 বছরের ভিতরে গাং কাটেনি, এই গাং গেছে এখন বুঝি। এখন এই গাং না খনন করলে এই পানি আমাকে এমনি আসতে পারবে না। গেরালারা মাছ করি পানি আটকা রাখে, আমরা তলায় মরি। বর্ষার সময় এসে বুড়ি মরতেছি, পানি সত্যি পেতেছে না। আর শুকনার সময় এসে মোড়ে পানি উঠতিস না। পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নের জন্য কপোতাক্ষ নদ ভরাট থেকে রক্ষা পেয়েছে। শালতা নদীতেও টিআরএম বাস্তবায়ন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে 25 লাখ মানুষ। পাশাপাশি রক্ষা পাবে ফসল ও জীববৈচিত্র্য। যদি এখানে টিআরএম করা যেত এই নদীটার সাথে, ওই সময় যদি টিআরএমটা করা যেত, অবাধ জোয়ার এবং ভাটা এটা যদি আপ ডাউন করা যেত, তাহলে আজকের এই নদীটার সরকারের এই টাকাটা অপচয় হতো না। তবে সম্ভাব্যতা যাচাই ছাড়া শালতা নদীতে টিআরএম বাস্তবায়ন করা যায় কিনা তা বলা সম্ভব নয়, বলছে পানি উন্নয়ন বোর্ড। হুট করে বলাটা ডিফিকাল্ট যে আসলে টিআরএম বাস্তবায়ন করা যাবে কি যাবে না, এটা আসলে মানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আসলে এটা বলা সম্ভব। তালার কাঠবুনিয়া থেকে খলিলনগর পর্যন্ত 13 কিলোমিটার খননে খরচ 14,63 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে বৈষম্যের কারণে শিক্ষা অর্থনীতিতে পিছিয়ে রয়েছে মারমা সম্প্রদায়। সংকট উত্তরণে মারমা জনগোষ্ঠীর সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতারা। শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আহ্বায়ক কমিটির আয়োজনে 7ম কাউন্সিলে এসব কথা বলেন বক্তারা। বলেন, আওয়ামী লীগের শাসনামলে মারমা সহ পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ নানাভাবে বঞ্চনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করবে বলে আশা তাদের। সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সকালে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে কুচকাওয়াজে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজের অধ্যক্ষ, বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা। বর্ণিল আয়োজন ও শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে 3 দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে কাল। হঠাৎ করে থমকে গিয়েছিল। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।